সো লাস্ট ক্লাস আমরা আইসোমারিজম পড়ছিলাম, তাই তো? তো আইসোমারিজম দু রকমের হচ্ছে, স্ট্রাকচারাল আর স্টিরিও। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। আর স্ট্রাকচারাল আইসোমারিজমের যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে কোনগুলো কোনগুলো? ফার্স্ট হচ্ছে চেন আইসোমারিজম, সেকেন্ড পজিশন আইসোমারিজম, থার্ড ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ফোর্থ মেটামারিজম, অ্যান্ড ফিফথ হচ্ছে টটোমারিজম। তো এগুলো আমরা দেখব। তো সবার প্রথমে আমরা আসি 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে চেন আইসোমারিজম। দেখো, এই স্ট্রাকচারাল আইসোমারিজম ব্যাপারটা খুবই সহজ, কারণ এর নামের মধ্যেই আইসোমারিজম ব্যাপারটা আছে। যে যদি আমরা চেন আইসোমারিজম বলি, তার মানে আইসোমারিজম মানে কি, স্ট্রাকচার আইসোমারিজম মানে কি, স্ট্রাকচার ডিফারেন্ট হবে, তাই না? স্ট্রাকচার আইসোমারিজম মানে হচ্ছে স্ট্রাকচার ডিফারেন্ট হবে, মানে বন্ডিং প্যাটার্নটা আলাদা রকম হবে। তো চেন আইসোমারিজমে প্রথমে আমরা দেখব যে দুটো মলিকিউল আইসোমার হওয়ার জন্য কি কি কন্ডিশন। ফার্স্ট কি, যে কোন কোন জিনিসগুলোকে সেম হতে হবে। প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে মলিকুলার ফর্মুলা অবশ্যই সেম হতে হবে। যদি মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হয় তাহলে আমরা সেই মলিকুলার ফর্মুলা যদি ডিফারেন্ট হয় তাহলে তো আইসোমার হবেই না। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে মলিকুলার ফর্মুলা সেম হতে হবে। এবার যেহেতু এটা চেন আইসোমারিজম, তার মানে আমাদের কি করতে হবে, ফাংশনাল গ্রুপ সেম হতে হবে। ফাংশনাল গ্রুপ সেম হতে হবে। দেখো, যদি ফাংশনাল গ্রুপ আলাদা হয় তাহলে সেটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হয়। যেহেতু এটা চেন আইসোমারিজম, তার মানে তার মধ্যে ফাংশনাল গ্রুপ কি হতে হবে, আলাদা হতে হবে। এই ফাংশনাল গ্রুপ সেম হতে হবে, তবেই সেটা চেন আইসোমারিজম হতে পারবে। আচ্ছা, মাল্টিপল বন্ডস সেম হতে হবে। মাল্টিপল বন্ডস, মাল্টিপল বন্ডস মানে যদি কম্পাউন্ডটাতে ডাবল বন্ড থাকে তো অন্য কম্পাউন্ডটাতেও ডাবল বন্ড থাকতে হবে। এরকম করা যাবে না যে একটা কম্পাউন্ডে মনে করো একটা ট্রিপল বন্ড আছে, একটা ট্রিপল বন্ডের জায়গায় দুটো ডাবল বন্ড লেখা যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবে যে একটা ট্রিপল বন্ড এর ডিউ হচ্ছে 2, আর যদি দুটো ডাবল বন্ড লিখি তার ডিউ হয়ে যায় 2। তার মানে একটা ট্রিপল বন্ডের পরিবর্তে দুটো ডাবল বন্ড লেখা যেতে পারে, কিন্তু যখন চেন আইসোমার হবে তখন এটা করা যাবে না। তার মানে যদি ট্রিপল বন্ড থাকে প্রথম কম্পাউন্ডটাতে, তার 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 যে চেন আইসোমার হবে তাতেও ট্রিপল বন্ডই থাকবে। যদি ডাবল বন্ড থাকে তো তার চেন আইসোমারের মধ্যে ডাবল বন্ডই থাকবে, এটা চেঞ্জ করতে পারবে না। মাল্টিপল বন্ড সেম থাকতে হবে, মলিকুলার ফর্মুলা, ফাংশনাল গ্রুপ, মাল্টিপল বন্ডস সেম থাকতে হবে, আর সাবস্টিটিউয়েন্ট সেম থাকতে হবে। ধরো ক্লোরিন, ব্রোমিন এসব কিছু যদি থাকে, নাইট্রো, এই সমস্তগুলো সেম হতে হবে। ডিফারেন্ট কি হবে, এদের মধ্যে যেটা ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে যে প্যারেন্ট চেন অথবা সাইড চেন। হ্যাঁ, কিসের? প্যারেন্ট কম্পাউন্ডের যে প্যারেন্ট চেন হবে, অর কম্পাউন্ডের যেটা সাইড চেন থাকবে, এই প্যারেন্ট চেন বা সাইড চেনের মধ্যে ডিফারেন্স থাকবে। তাহলে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি প্যারেন্ট চেন আর সাইড চেনের মধ্যে ডিফারেন্স তৈরি হয় তাহলে আইইউপিএসি নামে কোন জায়গাটা চেঞ্জ হয়। দেখো, প্রথম দিন যেদিনকে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার শিখেছিলাম, আর একবার আমি সেই জায়গাটাতে যাই। আইইউপিএসি নোমেনক্লেচারে ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম যে টোটাল নামটাকে 5টা ডিফারেন্ট ভাগে ভাগ করতে হয়। কোথায় গেল, এখানে তো নেই। টোটাল নামটাকে 5টা ডিফারেন্ট ভাগে ভাগ করতে হয়। তো সেই 5টা ভাগের একবার দেখো, আমি একবার দেখছি এখানে আছে কিনা। হ্যাঁ, তো আইইউপিএসি নোমেনক্লেচারের ক্ষেত্রে কোথায় গেল সেই আইইউপিএসি, আইইউপিএসি নোমেনক্লেচারের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, দেখো এই জিনিসটা খেয়াল আছে কিনা, একবার নোটবুক ওপেন করে দেখো নাও। এইখানে দেখো আমরা কি করেছিলাম, যে যদি প্যারেন্ট চেন হতো সেই প্যারেন্ট চেনের রেসপেক্টে ওয়ার্ড রুটটাকে লিখতে হতো। একটা কার্বন হলে মি, দুটো কার্বন হলে ই, তিনটে কার্বন হলে প্রোপ, চারটে কার্বন হলে বিউট, 5টা কার্বন হলে পেন্ট, এরকম করে ওয়ার্ড রুটের ক্ষেত্রেই নামটা হতো প্যারেন্ট চেনের নাম অনুযায়ী। প্যারেন্ট চেন যদি নিতাম তা প্যারেন্ট চেনের হিসেবে নামটা হতো ওয়ার্ড রুটের। কিন্তু
যদি প্যারেন্ট চেন আমরা না লিখি, প্যারেন্ট চেনের নামটা ওয়ার্ড রুটের জন্য হয়, তাহলে প্যারেন্ট চেন চেঞ্জ হলে ওয়ার্ড রুট চেঞ্জ হবে, পেন্ট বিউট এইসব চেঞ্জ হয়ে যাবে আইইউপিএসি নেমের। আর এই জায়গাটাতে এই যে রেস্ট অফ দ্য মলিকুল, এখানে মিথাইল ইথাইল এইসব গ্রুপগুলো বসতো, তার মানে সাইড চেনের যে নাম, সাইড চেনের নামগুলো সব সেকেন্ডারি প্রিফিক্সে বসতো। তো সেকেন্ডারি প্রিফিক্সের নাম আর এইখানে যে আমাদের প্যারেন্ট চেন আছে সেই প্যারেন্ট চেনের নাম, এই দুটো নাম যদি চেঞ্জ হয় আইইউপিএসি তে, তাহলেই সেটা চেন আইসোমার বলা হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একবার খেয়াল রাখতে হবে যে কখন আমরা চেন আইসোমার বলবো। তাহলে আবার দেখো, তাহলে আইইউপিএসি নেমে কোন জায়গাটা চেঞ্জ হবে, ওয়ার্ড রুট আর সেকেন্ডারি প্রিফিক্স, এই দুটো জায়গাতে যদি তুমি চেঞ্জ দেখো তাহলে সেটা প্যারেন্ট চেন আইসোমার বলা হবে। আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি এটা, আর একটা এক্সাম্পল নিচ্ছি এটা। এই দুটোর ক্ষেত্রে প্রথমে নাম দেখো, প্রথমটার নাম কি, 1 2 3 4 5টা কার্বন আছে, তাহলে এটার নাম হচ্ছে পেন্টেন। আর সেকেন্ড কম্পাউন্ডের নাম কি, 1 2 3 4, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 2 মিথাইল বিউটেন। মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম, চেঞ্জ কোথায়, ওয়ার্ড রুটে, বিউট পেন্ট। তাহলে ওয়ার্ড রুট যদি ডিফারেন্ট হয়, ওয়ার্ড রুট যদি ডিফারেন্ট হয় তাহলে চেন আইসোমার বলা হবে। তাহলে এই দুটো একটা আরেকটার কি হয়ে যাবে, চেন আইসোমার হয়ে যাবে। আবার দেখো, ধরো আমি লিখলাম এটা, আর একটা এর আইসোমারই হবে এটা। এই দুটোর ক্ষেত্রে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এটার নাম সাইক্লোহেক্সেন। আর সেকেন্ডটার নাম কি, সাইক্লোহেক্সেন। আর এটার নাম কি, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে দুটো জিনিস দেখো, এই সরি 1 মিথাইল সাইক্লো, 1 মিথাইল সাইক্লো পেন্টেন। তাহলে কোথায় ডিফারেন্স দেখা যাচ্ছে, এখানে হচ্ছে হেক্স হচ্ছে ওয়ার্ড রুট আর এখানকার ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। তাহলে নাম দেখেই তুমি বলতে পারবে যে এরা চেন আইসোমার কিনা। তাহলে যদি প্যারেন্ট চেনে ডিফারেন্স থাকে, যদি প্যারেন্ট চেনটা ডিফারেন্স, প্যারেন্ট চেনটা আলাদা হয়, তাহলেই সেটা চেন আইসোমার বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, দেখো 1 মিথাইল যেটা, এটা তো প্রিফিক্সে অ্যাড হয়েছে, এখানেও দেখো এটা প্রিফিক্সে অ্যাড হয়েছে, তো প্রিফিক্সটাও আলাদা হচ্ছে, সেকেন্ডারি প্রিফিক্সটাও আলাদা হচ্ছে। তো সেকেন্ডারি প্রিফিক্স আলাদা হতে পারে নাও হতে পারে, সেটা পরবর্তী কথা, কিন্তু যদি প্যারেন্ট চেন আলাদা হয় তাহলে চেন আইসোমার বলা যাবে। এই অবধি কারো কোনো ডাউট আছে? এই অবধি কারো কোনো ডাউট আছে? নেই? আবার দেখো, আবার দেখো, ধরো আমি এরকম একটা মলিকুল লিখলাম, আর একটা মলিকুলকে লিখলাম এরকম করে, ঠিক আছে? এখানে খেয়াল করো প্রথমটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে, এখান থেকে ও নাম্বারিং শুরু হবে, তাহলে 1 2 3 4 5, 1 পজিশনে আমার একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে আমি এটাকে কি নাম দেব, 1 ইথাইল সাইক্লো পেন্টেন।
আর এটার নাম কি হবে? এটার নাম হবে 1,1 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। ওই জন্য আইইউপিএসি নোমেনক্লেচারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো এবার, ওয়ার্ড রুট এখানেও পেন্ট, এখানেও পেন্ট, তো ওয়ার্ড রুট তো চেঞ্জ হয়নি, ওয়ার্ড রুট চেঞ্জ হয়নি, কিন্তু চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়েছে দেখো প্রিফিক্স, এখানে ডাইমিথাইল, এখানে ইথাইল, প্রিফিক্সে চেঞ্জ হয়েছে। তাহলে হয় ওয়ার্ড রুটে চেঞ্জ হবে অথবা সেকেন্ডারি প্রিফিক্সে চেঞ্জ হবে, এই দুটো জায়গাতে চেঞ্জ তোমাকে অবজার্ভ করতে হবে। আবার একটা জিনিস খেয়াল করো যে এখানকার যে চেনটা ছিল, এই চেনটা ছিল একটা ইথাইল চেন, আর এখানে একটা কি হয়েছে, মিথাইল চেন, দুটো মিথাইল চেন হয়েছে। প্যারেন্ট চেন চেঞ্জ হয়নি, সাইড চেন চেঞ্জ হয়েছে। প্যারেন্ট চেন একই আছে, প্যারেন্ট চেনে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সাইড চেন চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলছি, যে যদি প্যারেন্ট চেন অথবা সাইড চেন যে কোনো এক জায়গাতে চেঞ্জ হয়, যে কোনো এক জায়গায় আলাদা হয়, তাহলে বা দুটোই আলাদা হতে পারে, তাহলে সেটাকে আমরা চেন আইসোমারিজম বলবো। এই অবধি কারো কোনো ডাউট আছে নাকি বলো? চেন আইসোমারিজম বুঝতে কারো কোনো ডাউট আছে বলো? ওকে, তাহলে আইদার প্যারেন্ট চেন অথবা সাইড চেন, এই দুটো জায়গাতে চেঞ্জ তুমি দেখতে পাবে। তাহলে এটা চেন আইসোমারিজম হলো। পরে আসি নেক্সট পজিশন আইসোমারিজম। তো সেকেন্ড ওয়ান এটা হবে পজিশন আইসোমারিজম। ভালো করে বুঝবে, পজিশন আইসোমারিজমে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সেম কি কি থাকবে। এক তো মলিকুলার ফর্মুলা সেম হতে হবে, যদি মলিকুলার ফর্মুলা সেম না হয় তাহলে তো সেটা আইসোমার হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মলিকুলার ফর্মুলা হতে হবে সেম। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মলিকুলার ফর্মের সাথে সাথে ফাংশনাল গ্রুপ সেম হতে হবে। জানো ফাংশনাল গ্রুপ যদি আলাদা হয় তাহলে ওটা ফাংশনাল গ্রুপ আইসোমার হয়ে যাবে, তো ফাংশনাল গ্রুপও সেম হতে হবে। কি সেম হতে হবে? মাল্টিপল বন্ড, ইয়েস মাল্টিপল বন্ডও সেম হতে হবে। আবার সাবস্টিটুয়েন্টস, অবশ্যই সাবস্টিটুয়েন্টসও সেম হতে হবে। আর কি? প্যারেন্ট চেন, প্যারেন্ট চেন অ্যান্ড প্যারেন্ট চেন অ্যান্ড সাইড চেন, এটাও সেম হতে হবে। কেন? কারণ প্যারেন্ট চেন আর সাইড চেনের মধ্যে যদি তুমি চেঞ্জ করো তাহলে সেটা চেন আইসোমার হয়, সেটা পজিশন আইসোমার হবে না। তো প্যারেন্ট চেন সাইড চেনও সেম থাকবে। তাহলে ডিফারেন্ট কোথায় থাকবে? কোন জিনিসটার মধ্যে ডিফারেন্স থাকবে? ডিফারেন্ট কি হবে দেখো, এখানে হবে হচ্ছে কি পজিশন অফ দ্য গ্রুপস অর সাবস্টিটুয়েন্ট, পজিশন অফ দ্য গ্রুপস অর সাবস্টিটুয়েন্টস। পজিশন আমরা আইইউপিএসসি তে কিভাবে রিপ্রেজেন্ট করি? লোক্যান্ড দিয়ে। তো আইইউপিএসসি তে যদি দেখো তাহলে আইইউপিএসসি যে জায়গাটা ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে লোক্যান্ড। লোক্যান্ড মানে হচ্ছে নাম্বারস, যে নাম্বারগুলো দিয়ে আমরা গ্রুপের পজিশনকে রিপ্রেজেন্ট করি, সেই নাম্বারের জায়গাটা ডিফারেন্ট হবে। কি বললাম বোঝাতে পেরেছি? আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো সবকিছু সেম হবে, প্যারেন্ট চেন সেম মানে ওয়ার্ড রুট সেম, সাইড চেন চেন মানে প্রিফিক্স সেম, ফাংশনাল গ্রুপ সেম মানে সাফিক্স সেম, সমস্ত কিছু সেম হবে। আইইউপিএসসি নামের মধ্যে কোনো পরিবর্তন, নামের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, পুরো নামটা সেম থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এখানে আমি লিখলাম OH আর একটা লিখলাম এখানে OH। ভালো করে দেখো প্রথমেরটার নাম দেখো, তাহলে এখান থেকে নাম্বারিং হবে 1 2 3 4। বিউটান 1 অল, তাহলে প্রথমটার নাম হচ্ছে বিউটান 1 অল, ই থাকবে না জানো তোমরা। আর পরেরটার নাম কি? 1 2 3 4, এটার নামও কি? এটারও নাম বিউটান, বাট এটা 2 অল। দেখো নামটা যদি খালি নাম্বারগুলো বাদ দাও, পজিশন আইসোমার চেনা খুবই সহজ, শুধু নাম্বারগুলো বাদ দেবে, নাম্বারগুলো বাদ দিয়ে নামটা যদি একই হয় তাহলে পজিশন আইসোমার। যেমন এটাও বিউটানল, ওটাও বিউটানল,
এটা বিউটান 1 অল, এটা বিউটান 2 অল। শুধু নাম্বারগুলোকে বাদ দিয়ে যদি তুমি হিসাব করো, আর যদি দুটো নামই সেম হয় নাম্বারগুলো বাদ দিয়ে, তাহলে তারা পজিশন আইসোমার। তার মানে তাদের মধ্যে প্যারেন্ট চেনের কোনো ডিফারেন্স নেই, সাইড চেনের কোনো ডিফারেন্স নেই। এটাও বিউটান, এটাও বিউটান, এটাও অল, এটাও অল। শুধু ডিফারেন্স কোথায় থাকছে? শুধু ডিফারেন্স থাকছে এই নাম্বারগুলোতে। শুধু নাম্বারগুলোতে যদি ডিফারেন্স থাকে তাহলে সেটা পজিশন আইসোমার বলা হবে। নাম্বার দিয়ে আমরা আইইউপিএসসি তে এই লোকান্ট দিয়ে আমরা কোনো একটা গ্রুপের পজিশনকে রিপ্রেজেন্ট করি, তাই ওখানে যদি ডিফারেন্স থাকে তার মানে সেটা পজিশন আইসোমার বলা হবে। বলো, বুঝতে কোনো অসুবিধা? ফাংশনাল গ্রুপ সেম থাকবে, সাবস্টিটিউয়েন্ট সেম থাকবে, মাল্টিপল বন্ড যদি থাকে সেটাও সেম থাকবে, প্যারেন্ট চেন, সাইড চেন, মলিকুলার ফর্ম সবকিছু সেম থাকবে, তবেই সেটা আইসোমার হবে। এবং এই ধরনের আইসোমার চেনা খুবই সহজ। আইইউপিএসসি নাম লিখলেই যদি দেখো দুটোর ক্ষেত্রে আইইউপিএসসি নাম এক্স্যাক্টলি সেম, তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিশনাল আইসোমারিজম বলবো। নেক্সট দেখো, তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছি তো? কোনো ডাউট নেই তো? বলো। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখো। একটা এক্সাম্পল দিই এখানে, ধরো এরকম একটা দিলাম আমি, এই একটা আর এই একটা, ঠিক আছে? এই দুটো দিলাম, এই দুটোতে নাম নাম লেখো প্রথমে। তো 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বিউট 1 ইন, প্রথমটা হচ্ছে বিউট 1 ইন, পরেরটা 1 2 3 4, এটার নাম কি? বিউট 2 ইন। তাহলে দেখো নামটা তো একই, বিউটিন বিউটিন, একটা 1 ইন একটা 2 ইন, শুধু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে শুধু এই যে লোকান্টে। তাহলে এই লোকান্টে ডিফারেন্স যদি হয় তাহলে সেটা পজিশন আইসোমারিজম বলা হবে। ঠিক আছে, আরো দেখো। এই দুটো দেখো, প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে 1,1 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। পরেরটার নাম কি? পরেরটার নাম 1 2 ডাইমিথাইল। সো এটা 1 এটা 2, এরকম করে ধরতে হবে। 1 2 3 4 5, আর এখানে হবে 1 2 3 4 5। সো প্রথমটা হচ্ছে 1 1 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন, পরেরটা 1 2 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। তাহলে পরেরটা 1 2 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। তাহলে প্রথমেরটা হচ্ছে 1 1 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন, পরেরটা 1 2 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। ডিফারেন্স কোথায় দাঁড়ালো? নামের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? নামটা তো সেম, অনলি এই লোকান্টের জায়গাটা চেঞ্জ। তাহলে লোকান্টের জায়গা চেঞ্জ হওয়া মানে সেটা পজিশন আইসোমারিজম বলা হবে। কোনো ডাউট? তারপরে দেখো, আমি একটা বেনজিন রিং নিলাম। বেনজিন রিংয়ে মনে করো এখানে আমার একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। এটাকে আর একটা নিলাম, ধরো এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। আর একটা এক্সাম্পল নিলাম, মনে করো এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। তাহলে প্রথমটাকে আমরা কি বলবো? 1 2 ডাইক্লোরো। পরেরটাকে কি বলবো? 1 3 ডাইক্লোরো। তারপরটাকে কি বলবো? 1 4 ডাইক্লোরো বেনজিন। তাহলে 1 2 ডাইক্লোরো বেনজিন, এটা 1 3 ডাইক্লোরো বেনজিন, এটা 1 4 ডাইক্লোরো বেনজিন। ডিফারেন্স দেখতে পাচ্ছ কোথাও? নামের মধ্যে নেই, শুধু লোকান্টে ডিফারেন্স। তাহলে কি ধরনের আইসোমার বলবে? পজিশন আইসোমার। তাহলে এটাকে আবার অর্থো ডাইক্লোরোবেনজিনও বলে, এটাকে মেটা ডাইক্লোরোবেনজিনও বলে, এটাকে প্যারা ডাইক্লোরোবেনজিনও বলে। তাহলে অর্থো মেটা প্যারা এই যে আইসোমার গুলো পসিবল হয়, তারা কি ধরনের আইসোমার হয়?
পজিশন আইসোমার হয়। কোনো ডাউট? অর্থ মেটা প্যারা পজিশন আইসোমার হয়। তাহলে এবারে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও। দেখো, আমি যদি বলি যে সাইক্লোহেক্সেন আর এটা 1 and 2 এই দুটো কি ধরনের আইসোমার? বলো। 1 and 2 কি ধরনের আইসোমার হবে? ওয়ান টু হবে চেন আইসোমার, 1 2 হবে চেন আইসোমার, তাহলে 1 and 2 হবে চেন আইসোমারিজম। এবার দেখো, কারণ এখানে প্যারেন্ট চেন ডিফারেন্ট, এবার আমি করলাম কি, এই 2 এর সাথে এই 3টাকে দেখো, এই 2 আর 3 আইসোমার, 2 আর 3 কি ধরনের আইসোমার? তো এটা চেন আইসোমারিজম লিখলাম। 2 আর 3 তাড়াতাড়ি বলো। 2 3ও কি হবে? চেন আইসোমারিজমই হবে। কেন? চেন আইসোমারিজম হবে। 2 3ও চেন আইসোমারিজমই হবে, কারণ এখানেও দেখতে পাচ্ছ প্যারেন্ট চেন, এখানে পেন্ট, এখানে বিউট। 3 আর 4, 3 আর 4 3 আর 4, 3 4 বললে পজিশন আইসোমারিজম, ভুল হয়ে গেল। ফাংশনাল আইসোমারিজম স্যার এটা। ওয়েট, কোথায় ফাংশনাল গ্রুপ পেলে? এখানে ফাংশনাল গ্রুপ তো পাওয়া গেল না কোথাও। কোথায় ফাংশনাল গ্রুপ পেলে? 3 and 4, দেখো 3 and 4 এ কি হয়েছে, প্যারেন্ট চেনটা একই আছে, তাহলে প্যারেন্ট চেন এখানে বিউট, সাইক্লোবিউট, এখানেও প্যারেন্ট চেন সাইক্লোবিউট, প্যারেন্ট চেন কিন্তু একই আছে, প্যারেন্ট চেনে কোনো চেঞ্জ হয়নি। কোথায় চেঞ্জ হয়েছে? সাইড চেনে। সাইড চেন এখানে ইথাইল, আর এখানে সাইড চেন হচ্ছে দুটো মিথাইল। তাহলে আমরা চেন আইসোমার কখন বলতাম? আইদার প্যারেন্ট চেন অথবা সাইড চেন, যে কোনো এক জায়গাতে চেঞ্জ হলে, তাহলে এটাও চেন আইসোমারিজমই বলা হবে, কারণ এখানে প্যারেন্ট চেনে ডিফারেন্স নেই, কিন্তু সাইড চেনে ডিফারেন্স আছে। তোমাকে কিন্তু সবসময় দুটো জায়গাতে খেয়াল রাখতে হবে, প্যারেন্ট চেনটাকেও খেয়াল রাখতে হবে, আবার সাইড চেনটাকেও খেয়াল রাখতে হবে। প্যারেন্ট চেনে ডিফারেন্স থাকতে পারে, সাইড চেনেও ডিফারেন্স থাকতে পারে, তো প্যারেন্ট চেন এবং সাইড চেন দু জায়গাতেই খেয়াল রাখতে হবে যে কোথায় ডিফারেন্সটা আছে। আবার দেখো, আমি যদি এটা লিখতাম তাহলে তুমি কি বলতে? 4 আর 5, 4 আর 5, 4 আর 5, 4 5 পজিশন আইসোমারিজম হবে অবশ্যই, কারণ এখানে সাইড চেনও একই, প্যারেন্ট চেনও একই, শুধু সাইড চেনের পজিশন আলাদা আলাদা জায়গায় আছে, তাই এটা পজিশন আইসোমারিজম হয়ে যাবে। ওকে, ভালো কথা। 6 আমি এটা লিখলাম, ঠিক আছে। 5 আর 6, 5 আর 6ও কি হবে? পজিশন হবে। গুড, ওকে। 6 আর 7, 6 আর 7, 6 আর 7 চেন আইসোমার হবে, 6 আর 4 চেন আইসোমার হবে।
7 আর 8, সাত আর 8, সাত আর 8 চেন আইসোমার হবে, কারণ সাইড চেনটা ডিফারেন্ট, ওখানে দুটো সাইড চেন, ওখানে একটা সাইড চেন, চেন আইসোমার হবে। 8 আর 9, ভুল হয়ে গেল। 8 আর 9 কেমন করে পজিশন হয় দেখো, এখানে ইথাইল গ্রুপ আছে আর এখানে আছে মিথাইল, এখানকার তিনটেই মিথাইল, কোনো ইথাইল নেই, তো চেন চেঞ্জ হয়ে গেছে না, সাইড চেন, তো চেন আইসোমার হবে। 9 আর 10, 9 আর 10, 9 আর 10, 9 আর 10 হবে পজিশন আইসোমার। তা আমি আশা করছি এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই, যে কখন আমরা পজিশন আইসোমারিজম বলবো আর কখন আমরা চেন আইসোমারিজম বলবো। ঠিক আছে, ওকে। 3 নম্বর, থার্ড যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। থার্ড হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো এখানে কি হবে বুঝতেই পারছো, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম তখনই বলবো আমরা যখন ফাংশনাল গ্রুপ আলাদা আলাদা হবে। ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই, ফাংশনাল গ্রুপ আলাদা আলাদা হবে, যেমন অ্যালকোহল আর ইথার, তাহলে অ্যালকোহল আর ইথার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হবে। অ্যালডিহাইড কিটোন, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হবে। অ্যাসিড আরে স্লো হয়ে গেল কেন? কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে স্টার, ওকে। সায়ানাইড আইসোসায়ানাইড, ওকে। তো এরকম অনেকগুলো আমরা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে তাদের ফাংশনাল গ্রুপ আইসোমার আমরা বলবো। এবার দেখো এইখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথম হচ্ছে যে ধরো আমি এরকম একটা লিখলাম CH3 CH2 CH2 NH2, আর CH3 CH2 NH CH3, আর CH3 N CH3
CH3। তিনটেই আইসোমার কিনা, সেম মলিকুলার ফর্মুলা, তিনটেই আইসোমার। এদেরকে আমরা কি ধরনের আইসোমার বলবো? পজিশন বলবো না চেন বলবো? তিনটেকে আমরা কি ধরনের আইসোমার বলবো? পজিশন আইসোমার বলবো না চেন আইসোমার বলবো? কি মনে হচ্ছে, কি বলছো? পজিশন না চেন? চেন। সবাই এই ভুলটাই করবে, সবাই এটাকে চেন আইসোমারিজমই বলবে, কিন্তু মনে রাখতে হবে যে এই তিনটে হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন করে ফাংশনাল গ্রুপ আইসোমার? দেখো, এইটা হচ্ছে অ্যামিন গ্রুপ বলে এটাকে, NH2। এই অ্যামিন গ্রুপের আমরা অ্যামিনের ডিগ্রি ডিসাইড করি নাইট্রোজেনের ডিগ্রি থেকে। যেমন কার্বনের ডিগ্রি বলেছিলাম আমরা, হাইড্রোজেনের ডিগ্রি বলেছিলাম, সেরকম অ্যামিনের ডিগ্রি হয় নাইট্রোজেনের ডিগ্রি থেকে। ফর এক্সাম্পল, এখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা কটা কার্বনের সাথে কানেক্টেড আছে? একটা। তাহলে এটাকে বলা হবে প্রাইমারি অ্যামিন। যদি নাইট্রোজেনটা দাও, এই নাইট্রোজেনটা দেখো দুটো কার্বনের সাথে কানেক্টেড আছে, এইদিকে একটা কার্বন এইদিকে একটা কার্বন, দুটো কার্বনের সাথে কানেক্টেড আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যামিন। আর এইখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা তিনটে অ্যামিনের কার্বনের সাথে কানেক্টেড আছে, তাহলে এই নাইট্রোজেনটাকে আমরা বলবো 3 ডিগ্রি, তাহলে এই 3 ডিগ্রি অ্যামিন। মনে রাখবে, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিন, এই তিনটে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ, এরা সেম ফাংশনাল গ্রুপ নয়। কি বললাম, বোঝা গেল? প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিন, এই তিনটে আলাদা ফাংশনাল গ্রুপ। তাহলে যদি তিনটে আলাদা ফাংশনাল গ্রুপ হয়, তাহলে এদেরকে ফাংশনাল গ্রুপ আইসোমারিজমই বলা হবে। বোঝা গেছে ব্যাপারটা কি? তাহলে এটাই কিন্তু সবাই ভুল করে। ফাংশনাল গ্রুপ আইসোমার হবে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, এবং এটা পরীক্ষাতে আসার চান্স খুব বেশি, খুব বেশি। তোমাকে এরকম দুটো স্ট্রাকচার, প্রাইমারি অ্যামিন আর সেকেন্ডারি অ্যামিন দিয়ে বলবে যে কি ধরনের আইসোমার বলো। ঠিক আছে? হাই চান্সেস থাকে আইসোমারিজমের এই জায়গাটা থেকে কোশ্চেন করার, যে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন কি ধরনের আইসোমার। প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন বারবার এসেছে। আর একটা জিনিস দেখো, ধরো আমি এরকম একটা মলিকুল লিখলাম, যেখানে এখানে আছে হচ্ছে OH আর এখানে আছে CH3। ঠিক আছে? আবার আমি এরকম লিখলাম যে এখানে লিখলাম আমি CH2OH। দুটোরই মলিকুলার ফর্মুলা সেম। কি মনে হয় কি ধরনের আইসোমার? এই যে দুটো, এখানে যে আমি দুটো লিখলাম, এই দুটো কি ধরনের আইসোমার মনে হচ্ছে? বলে ভালো। মুজাহিদ বলছে ফাংশনাল গ্রুপ আইসোমার। কেন বলছো মুজাহিদ ফাংশনাল গ্রুপ আইসোমার? বলো মুজাহিদ, ফাংশনাল গ্রুপ আইসোমার কেন বলছো বলো? স্যার একটা অ্যালকোহল আর একটা ফেনল, এই জন্য। ওকে, একটা অ্যালকোহল একটা ফেনল। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে এই দুটো আলাদা ফাংশনাল গ্রুপ। এখানে একই ফাংশনাল গ্রুপ দেখে মনে হতে পারে যে দুটোই OH, কিন্তু এই দুটো OH আলাদা ফাংশনাল গ্রুপ। কি? যে এই OH-টা যেটা, সেটা হচ্ছে ফেনোলিক OH। আর এখানকার যে OH-টা আছে, এই OH-টা হচ্ছে অ্যালকোহলিক OH। এটা ডাইরেক্ট বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড নেই। তাহলে একটা ফেনোলিক OH আর একটা অ্যালকোহলিক OH। তাহলে এই দুটো ফেনোলিক OH আর অ্যালকোহলিক OH মিলিয়ে দুটো আলাদা ফাংশনাল গ্রুপ হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? ফাংশনাল গ্রুপ আইসোমার বলবো। ফাংশনাল গ্রুপ আইসোমার থেকে এই দুটো জায়গা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো জায়গা মিস করলে কিন্তু হবে না। কারো কোনো ডাউট আছে? ফেনোলিক OH
আর এটা ফাংশনাল গ্রুপ আইসোমার হবে। আমি যদি এর সাথে এটাও জুড়ে দিই তাহলে এটা অবশ্যই ফাংশনাল গ্রুপ আইসোমারই হবে, কারণ এটা আলাদা আর একটা ফাংশনাল গ্রুপ। দেখো এরই আইসোমার এটাও OCH3, এটাও কিন্তু এরই আইসোমার, এদেরই আইসোমার, তো এটাও এর মধ্যে থাকবে, তাহলে এটাও ফাংশনাল গ্রুপ আইসোমার বলা হবে। এটা ইথার, তাহলে এটাও ফাংশনাল, তাহলে এই তিনটে এদের মধ্যে রিলেশন কি, এটা ফাংশনাল গ্রুপ আইসোমার হবে। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ আইসোমার, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। আমরা পরবর্তীতে আরো যখন বারবার আসবে এই জিনিসগুলো দেখবো যখন, তখন আমরা আবার চেক করব। ফোর্থ, মেটামরিজম। মেটামারিজম আমরা কখন দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। সবার ক্ষেত্রে কি হয়, এই মেটামারিজমে সবাই গন্ডগোল করে। মেটামারিজমটা ঠিকঠাক বুঝতে পারে না যে এটা মেটামারিজম। আমি তোমাদের একটা ট্রিক বলছি, দেখো, ট্রিক না মানে মেটামারিজম কি করে চিনবো। এক মিনিট দাঁড়াও। এক মিনিট একটু ওয়েট করো, একটা জিনিস দেখি কোথায় গেল। ওকে, তো এই মেটামারিজম কনসেপ্টটা আমরা কোথায় দেখতে পাবো, যদি কোনো ফাংশনাল গ্রুপ হয় ব্রিজিং ফাংশনাল গ্রুপ। তো আমি এখানে একটা পয়েন্ট লিখছি, ইট অ্যারাইজেস ডিউ টু different relative arrangement of groups in bridging functional group. সো কোনগুলো আমাদের ব্রিজিং ফাংশনাল গ্রুপ সেটা বুঝতে হবে। ব্রিজিং ফাংশনাল গ্রুপ কোনগুলো, ব্রিজিং ফাংশনাল গ্রুপ যার দুদিকেই গ্রুপ অ্যাড করা যায়, যেমন ইথার বোথ সাইড গ্রুপ অ্যাড করা যায়। যেমন ধরো থায়ো ইথার এস যদি দাও, যেমন ধরো সিও এর বোথ সাইড তুমি আলাদা আলাদা গ্রুপ দিতে পারো। তারপরে ধরো সি ডাবল বন্ডেড এস এরকম, বা ধরো স্টার গ্রুপ বোথ সাইড গ্রুপ আলাদা আলাদা আর গ্রুপ তুমি অ্যাটাচ করাতে পারো। তারপরে ধরো এরকম কম্পাউন্ড অ্যানহাইড্রেট, তো অ্যানহাইড্রেটের ক্ষেত্রেও হতে পারে। তারপরে ধরো NH এর দুদিকে তুমি গ্রুপ অ্যাড করতে পারো। তারপরে ধরো N এরকম পজিশনের দুদিকে দুটো আলাদা আলাদা গ্রুপ অ্যাড করতে পারো। তারপরে ধরো অ্যামাইড দুদিকে আলাদা গ্রুপ অ্যাড করতে পারো। হ্যাঁ, তো এটা প্রায় এই অ্যামাইডও হতে পারে অথবা এই অ্যামাইডও হতে পারে, যার দুদিকে তুমি আলাদা গ্রুপ অ্যাড করতে পারো। সেকেন্ডারি অ্যামাইডও হতে পারে, তুমি এই দুদিকে আলাদা গ্রুপ অ্যাড করতে পারো। তাহলে যদি আলাদা গ্রুপ অ্যাড করতে পারো তাহলে তাদের ক্ষেত্রে তুমি এই ব্রিজিং ফাংশনাল গ্রুপ যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে মেটামারিজম এর কনসেপ্টটা তুমি দেখতে পাবে। কি হবে, যে এই ব্রিজিং ফাংশনাল গ্রুপের দুদিকে গ্রুপ দুটো আলাদা হতে হবে, তাহলে মাঝখানে ব্রিজিং ফাংশনাল গ্রুপ থাকবে, ব্রিজিং ফাংশনাল গ্রুপ থাকবে। আর ব্রিজিং ফাংশনাল গ্রুপের বোথ সাইডে যে আর গ্রুপটা আমরা অ্যাড করব, তাহলে একটা আর একটা আর ড্যাশ, এই দুটো গ্রুপ আলাদা হতে হবে।
ঠিক আছে, এই মানে এই দুটো গ্রুপের মধ্যে ডিফারেন্স থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো CH3 CH2 CH2 ও CH3, তাহলে এই যে ব্রিজিং ফাংশনাল গ্রুপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ব্রিজিং ফাংশনাল গ্রুপ যেটা ও আছে। বোথ সাইড গ্রুপ আছে, এইদিকে মিথাইল আর এইদিকে প্রোপাইল, দুদিকে দুটো গ্রুপ। এবার নেক্সট যে আইসোমারটা আমি লিখছি সেটা আমি এরকম লিখছি CH3 CH2 ও CH2 CH3। তাহলে এইরকম গ্রুপ, তাহলে এখানে দেখো এই গ্রুপটাও আলাদা আর এই গ্রুপটাও আলাদা, এই দুটো গ্রুপেই কিন্তু চেঞ্জ হতে হবে। যে কোনো একটা গ্রুপ যদি চেঞ্জ করো তাহলে কিন্তু হবে না। এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে, দুটো দিকের গ্রুপেই চেঞ্জ হতে হবে। যে কোনো একদিকের গ্রুপে চেঞ্জ করে দিলে তাহলে হবে না। যেমন তুমি এরকম যদি করো, তুমি যদি বলো যে স্যার আমি এরকম লিখবো CH3CH ও CH3, এটা কি এর মেটামার হবে প্রথমটার? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। কোশ্চেনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 3 আর 1 কি মেটামার? 3 আর 1 এর মধ্যে কি ধরনের রিলেশন? 1 আর 3, এই তিনটার মধ্যে রিলেশন কি? এটা কি ধরনের আইসোমার? 1 আর 2 তো বুঝতে পারছো, 1 আর 2 হচ্ছে কি, এই দুটোকে মেটামার বলা হবে। 1 আর 3 কে কি ধরনের বলবো? 1 আর 3 কে পজিশন আইসোমারিজম বলবো। ইয়েস, 1 আর 3 কে পজিশন আইসোমারিজম বলবো। দেখো এখানে 1 2 3, 1 মিথক্সিপ্রোপেন, আর এখানে 1 2 3, 2 মিথক্সিপ্রোপেন। সো নামের মধ্যে কোনো চেঞ্জ নেই, শুধু পজিশনে চেঞ্জ হয়েছে। তাহলে 1 আর 3 কে আমরা পজিশন আইসোমারিজম বলবো। তো এই জন্যে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে মেটামারিজম কখন বলা হবে, যদি এই বোথ সাইডের গ্রুপের মধ্যে তুমি ডিফারেন্স দেখো তবেই মেটামারিজম বলবে, না হলে না। ঠিক আছে, আর মাঝখানে কে থাকবে? মাঝখানে ব্রিজিং ফাংশনাল গ্রুপ থাকবে। ব্রিজিং ফাংশনাল গ্রুপ কোনটা কোনটা হতে পারে? এই ব্রিজিং ফাংশনাল গ্রুপ এর মধ্যেকার যে কোনো ফাংশনাল গ্রুপই হতে পারে, এর মধ্যেকার যে কোনো ফাংশনাল গ্রুপই হতে পারে ব্রিজিং ফাংশনাল গ্রুপের মাঝে। তার মধ্যে তুমি যে কোনো গ্রুপ তুমি অ্যাটাচ করতে পারো। আমি তোমাকে একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দিচ্ছি মেটামারিজমের। দেখো ধরো এরকম আছে CH3 CH2 NH CH2 CH3, আর একটা আমি লিখলাম ধরো এরকম CH3 CH2 CH2 NH CH3। দেখো এই দুটোকে তুমি কিন্তু ফাংশনাল আইসোমারিজম বলতে পারবে না, কেন? কারণ দুটোই 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এটাও 2 ডিগ্রি অ্যামিন, এটাও 2 ডিগ্রি অ্যামিন, তাহলে বোথ হচ্ছে কি ফাংশনাল গ্রুপ সেম। তাহলে যেহেতু ফাংশনাল গ্রুপ সেম, তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমার হবে না। আবার কি দেখো এই দিকের গ্রুপটা এখানে কি আছে, এই গ্রুপটা কি আছে এখানে, এটা ব্রিজিং ফাংশনাল গ্রুপের মধ্যে এই দিকের গ্রুপটা আছে ইথাইল, আর এখানে আর একটা যে গ্রুপ আছে সেই গ্রুপটা আছে হচ্ছে প্রোপাইল। তাহলে এই দিকের গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে এক সাইডের, আর এখানে গ্রুপটা আছে ইথাইল, আর এখানে আছে মিথাইল। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন হয়ে যাবে, এরা হবে মেটামার্স। আশা করছি বুঝতে পেরেছি মেটামারের কনসেপ্টটা। দুদিকেরই গ্রুপ যেটা থাকবে সেই দুটো গ্রুপেরই কিন্তু চেঞ্জেস হতে হবে। যদি তুমি একটা গ্রুপে শুধু চেঞ্জ করো আর একটা গ্রুপকে একই রাখো, তাহলে কিন্তু সেটা অন্য আইসোমারিজমের ক্যাটাগরিতে চলে যাবে, মেটামার্স কিন্তু নাও হতে পারে। তাহলে এটা মেটামার্স বলা হবে। এরকম আরো হাজারো এক্সাম্পলস মেটামার্সের দেওয়া যেতে পারে। কারো কোনো ডাউট? এই অবধি কারো কোনো ডাউট আছে বলো? গুড। লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে টটোমারিজম। তাহলে কত নম্বর টটোমারিজম? ফাংশনাল গ্রুপ আইসোমার মেটামারিজম 5 নম্বর হচ্ছে টটোমারিজম। টটোমারিজম থেকে কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে, এবং তোমরা যখন সলভ করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টটোমারিজমের কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা পাবে, প্রিভিয়াস ইয়ারে এসেছে, ভালো করে বুঝবে। টটোমারিজম নিয়ে আলোচনা করার জন্য একটা কনসেপ্ট আমরা বুঝতে হবে, কি যে একটা কম্পাউন্ড ছিল যেটার নাম হচ্ছে EAA, ইথাইল অ্যাসিডো অ্যাসিটেট। নাম কি কম্পাউন্ডটার? ইথাইল
অ্যাসিটো অ্যাসিটেট। কিরকম সেটা? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। সো কম্পাউন্ড হচ্ছে এরকম, CH3 C ডাবল বন্ডেড ও মিনিট CH2 C ডাবল বন্ডেড ও ইটি, এটা হচ্ছে ইটি, ইথাইল। সো এটা হচ্ছে ইথাইল অ্যাসিটো, এই গ্রুপটাকে অ্যাসিটো গ্রুপ বলে, অ্যাসিটেট। তাহলে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই যে মলিকুলটা আছে এর মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ তুমি দেখতে পাচ্ছ? ফাংশনাল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আছে COOET, তার মানে এইখানে একটা স্টার গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি, COO গ্রুপ, তার মানে এখানে একটা এ স্টার গ্রুপ আছে। আর কি আছে? আর একটা CO গ্রুপ আছে। আর এখানে একটা কিটো গ্রুপ আছে। তো একদল সায়েন্টিস্টের মতে যে এর মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে স্টার গ্রুপ আর একটা হচ্ছে কিটো গ্রুপ। কিন্তু অন্য একদল সায়েন্টিস্ট তারা এটা মানছিল না। তারা বলছিলেন যে না, তারা কিছু এক্সপেরিমেন্টাল প্রুফ দেখাচ্ছিলেন যে এর মধ্যে কিটো গ্রুপ নেই, স্টার গ্রুপ আছে কিন্তু কিটো গ্রুপটা নেই। তার পরিবর্তে কি আছে? তো তাদের বক্তব্য হচ্ছে যে মলিকুলটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে সি এটা হচ্ছে OH, আর এখানে ডাবল বন্ড আছে CH, C ডাবল বন্ডের OIT। আর এক দল সায়েন্টিস্টের মধ্যে স্ট্রাকচারটা এরকম, এবং এর মধ্যে ফাংশনাল গ্রুপ তারা মানছেন যে স্টার গ্রুপটা আছে কিন্তু কোনো কিটো গ্রুপ নেই, তার পরিবর্তে একটা ইন আছে ডাবল বন্ড আর একটা অল আছে। অল মানে OH। তাহলে এই দুটো ফাংশনাল গ্রুপ আছে। তাহলে OH আছে আর ইন আছে, ডাবল বন্ড আছে, আর এইদিকে একটা স্টার গ্রুপ আছে। এটা আর এক দল সায়েন্টিস্টদের মতে এটা ছিল তাদের কথা, যে তারা ভাবছিলেন যে এই ফাংশনাল গ্রুপগুলো আছে, তারা তার প্রুফও দিচ্ছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে এই দুটো মলিকিউল তারা একটা আর একটার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। তার মানে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এক্সপেরিমেন্টাল, যখন তারা এক্সপেরিমেন্ট করেছিলেন তখন তারা কেউ কেউ OH গ্রুপ পেয়েছেন, কেউ কেউ CO পেয়েছেন। তো এই দুটো মলিকুল একটা আর একটার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। এবং এই এই যে ফর্মটা যেখানে কিটো গ্রুপ থাকে এটাকে আমরা কিটো ফর্ম বলি, কিটো ফর্ম। আর যেটাতে ইন আর অল দুটো একসাথে থাকে সেটাকে আমরা বলি ইনল ফর্ম। ইনল, ইন আর অল একসাথে, তাহলে ইনল ফর্ম বলি। এবং এই ধরনের ইকুইলিব্রিয়াম, এই যে ফেনোমেননটা, এটাকে টটোমারিজম বলা হয়। এবং এই স্পেশাল টাইপ অফ টটোমারিজমটাকে আমরা বলি কিটোএনল টটোমারিজম। এটাকে আমরা কিটোএনল টটোমারিজম বলি। এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে এইটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে পারবো কি না? এই যে এখানে একটা কিটো গ্রুপ আছে আর এখানে OH গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমার বলতে পারবো কিনা? কোশ্চেন বুঝতে পেরেছো? এটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে পারবো কি না? না। কেন ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে পারবো না? এটা তো একটা স্পেশাল টাইপ অফ আইসোমারিজম, টটোমারিজম। এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম না, এটা একটা স্পেশাল টাইপ অফ আইসোমারিজম যেটা হচ্ছে টটোমারিজম। তাহলে দিস ইজ নট ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হবে না। কারণ কি দেখো, রিজন কি? রিজন হচ্ছে যে ফাংশনাল গ্রুপ আইসোমার্স ইন্টার কনভার্টেবল নয়, কিন্তু এরা কি হচ্ছে একটা আর একটাতে ইন্টার কনভার্ট হতে পারছে। ধরো ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের এক্সাম্পল হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের এক্সাম্পল হচ্ছে অ্যালকোহল আর ইথার। এই অ্যালকোহল আর ইথারের মধ্যে কি ইকুইলিব্রিয়াম আছে? নেই। তুমি অ্যালকোহল রেখে দিলে এটা কি ইথারে কনভার্ট হয়ে যাবে? যাবে না। তাহলে এদের মধ্যে কোনো ইন্টার কনভার্সন পসিবল নয়। অ্যালকোহল ক্যান নট কনভার্ট ইনটু ইথার।
কিন্তু এখানে কি হবে, তুমি যদি একটা কিটোকে রেখে দাও সেটা এনোলে কনভার্ট হবে। তার জন্য এটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলবো না। কারণ কি? কারণ ফাংশনাল গ্রুপ আইসোমার্স আর নট ইন্টার কনভার্টেবল। তো ফাংশনাল গ্রুপ আইসোমার্স আর নট ইন্টার কনভার্টেবল, বাট এদেরকে কি বলা হয়? টটোমার্স। টটোমার্স আর ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, টটোমার্স আর ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো টটোমার্স ইকুইলিব্রিয়ামে থাকছে, বোঝা গেল? ওই জন্য এটাকে ফাংশনাল গ্রুপ আইসোমার বলা হবে না। সেকেন্ড পয়েন্ট, আমরা কি এটাকে রেজোনেন্স বলতে পারবো? ইজ দিস রেজোনেন্স? আমরা কি এটাকে রেজোনেন্স বলতে পারবো? এই কিটো আর এনোল এই দুটোকে আলাদা আলাদা রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারবো? কেন রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারবো না? কারণ ওদের তো রিয়েল এক্সিস্টেন্স নেই। ওকে, রেজোনেন্স স্ট্রাকচারের রিয়েল এক্সিস্টেন্স নেই, কিন্তু কিটো এনল দুটোরই রিয়েল এক্সিস্টেন্স আছে। আর একটা পয়েন্ট হচ্ছে, দেখো কি, যখন কিটো থেকে এনল বানাবে তখন এখান থেকে একটা হাইড্রোজেন, এই জায়গাটা থেকে দেখো একটা হাইড্রোজেন কম এখানে, এই হাইড্রোজেনটা শিফট করে এই অক্সিজেনে গেছে। আর রেজোনেন্সের ক্ষেত্রে কি বলা হয়? যে অ্যাটম শিফটিং অ্যালাউড না। তাহলে এটা রেজোনেন্সও নয়, তাহলে দিস ইজ নট রেজোনেন্স। দিস ইজ নট রেজোনেন্স। রিজন কি? রিজন হচ্ছে যে এক্ষেত্রে এটা রেজোনেন্স নয়। কেন? কারণ টটোমার্স হ্যাভ রিয়েল এক্সিস্টেন্স, টটোমার্স হ্যাভ রিয়েল এক্সিস্টেন্স and proton shifts occurs. Proton shifts from one position to another. এই জন্য টটোমারিজমকে অনেক সময় প্রোটোট্রপিও বলা হয়, যে প্রোটন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, এই জন্য এটাকে প্রোটোট্রপিও অনেক সময় বলা হয়। তো টটোমারিজম এদের রিয়েল এক্সিস্টেন্স আছে, তাই এরা রেজোনেন্স নয়। এটা তাহলে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, যে এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম নয় আর এটা রেজোনেন্সও নয়। ওকে, কি করে চিনবো যে কোনো মলিকিউল টটোমারিজম দেখাবে কি দেখাবে না? তার জন্য দুটো জিনিস তোমাকে দেখতে হবে। একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে ওই কম্পাউন্ডের মধ্যে এনোলাইজেবল হাইড্রোজেন আছে কিনা। এবার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এনোলাইজেবল হাইড্রোজেন? মানে যে হাইড্রোজেনটা শিফট হতে পারবে। এই যে এখানে হাইড্রোজেন একটা শিফট হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে অক্সিজেনের শিফট হয়েছে, ওই হাইড্রোজেনটাকে আমরা বলছি এনোলাইজেবল হাইড্রোজেন, যে এনোল ফর্ম করতে পারে এই রকমের হাইড্রোজেন। তো এনোলাইজেবল হাইড্রোজেন আছে কিনা? তো হাইড্রোজেন, এনোলাইজেবল হাইড্রোজেন কি? হাইড্রোজেন অ্যাটমস দ্যাট পার্টিসিপেট in tautomerization. যদি কোনো হাইড্রোজেন অ্যাটম টটোমারাইজেশনে পার্টিসিপেট করে তাহলে তাকে এনোলাইজেবল এইচ বলা হবে। কি করে চিনবে? যদি কোনো একটা কার্বন থাকে, একটা কার্বন আছে, এই কার্বনটার হাইব্রিডাইজেশন হতে হবে sp3। রিমেম্বার এই জায়গাটা, কার্বনটার হাইব্রিডাইজেশন হতে হবে sp3, এবং সেই কার্বনটাতে একটা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে একটা কার্বন, তার হাইব্রিডাইজেশন sp3, সেই sp3 হাইব্রিডাইজড কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এবং সেটা এমন একটা গ্রুপের সাথে কানেক্টেড আছে যেটা একটা -m গ্রুপ। কোনগুলো -m গ্রুপ? CHO, CO, NO2, NO, CN, এরকম আরো অনেকগুলো গ্রুপ আছে যারা -m গ্রুপ, তোমরা জানো। যদি এই কার্বনটা sp3 কার্বনটা ডাইরেক্টলি কোনো -m গ্রুপের সাথে কানেক্টেড থাকে, তাহলে এর সাথে যুক্ত যে হাইড্রোজেনটা আছে এটাকে এনোলাইজেবল এইচ বলা হবে।
তাহলে ডাইরেক্টলি গ্রুপ কানেক্টেড sp3 কার্বন যেটা -m গ্রুপের সাথে কানেক্টেড আছে, সেই sp3 কার্বনের হাইড্রোজেনটাকে এনোলাইজেবল H বলা হবে। এটাকে অনেকে আলফা হাইড্রোজেনও বলে, কিন্তু অনেক সময় আলফা হাইড্রোজেন এনোলাইজেবল নাও হতে পারে। যদি সে এনোলাইজেশনে পার্টিসিপেট করে তবেই তাকে এনোলাইজেবল বলা হবে। আর একটা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আছে। আর একটা কন্ডিশন হচ্ছে যে এই কার্বনটা sp3 হতে হবে, এটা সবসময় ঠিক যে এটাকে sp3 হতে হবে, তার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, এবং -m গ্রুপটা মনে করো এই দূরে আছে, এখানে কোথাও আছে -m গ্রুপটা, ডাইরেক্টলি কানেক্টেড নেই, কিন্তু এর মধ্যে এরকম পাই বন্ড কনজুগেটেড আকারে আছে। তার মানে এরকম আছে যে এই যে হাইড্রোজেনটা এর সাথে কনজুগেশন করতে পারে, এই -m গ্রুপটার সাথে কনজুগেশন করতে পারে। যদি এটা পসিবল হয় তাহলেও এই হাইড্রোজেনটাকে এনোলাইজেবল বলা হবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি বোঝা গেছে? যায়নি? আরেকবার বলছি। প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো? প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো? প্রথম পয়েন্টটা কি বুঝতে পেরেছো? কি হলো, এটা কোথায় চলে গেল রে? বলো বলো। sp3 কার্বন ডাইরেক্টলি এরকম গ্রুপের সাথে কানেক্টেড, CHO, CO, NO, NO2, এরকম গ্রুপের সাথে কানেক্টেড, CN, তারা হচ্ছে, তাদের মধ্যে হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? এনোলাইজেবল হাইড্রোজেন বলবো। আর একটা কন্ডিশন কি, যে কার্বনটা হতে হবে sp3, কার্বনটা হতে হবে sp3, এবং এটার সঙ্গে কানেক্টেড এরকম থাকতে হবে পাই বন্ড। তারপরে দুটো sp2 কার্বন, মাঝখানে দুটো sp2, sp3, তারপরে মাঝখানে দুটো sp2 কার্বন, আর তারপরে এখানে তোমার এই -m গ্রুপটা। তখন এখানে যদি হাইড্রোজেন থাকে সেটাকেও এনোলাইজেবল বলা হবে, এই হাইড্রোজেনটাও এনোলাইজেবল হবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যাদের মধ্যে এনোলাইজেবল হাইড্রোজেন থাকবে তারাই টটোমারিজম দেখাবে, যাদের থাকবে না তারা দেখাবে না। এক্সাম্পল দিচ্ছি, দেখো। নাম্বার 1, HC ডাবল বন্ডেড OH, বলো এনোলাইজেবল H কটা? এটাতে এনোলাইজেবল H কটা? দেখো, এনোলাইজেবল H সবসময় কোন ধরনের কার্বনে থাকবে? sp3 কার্বনে থাকবে। রিমেম্বার, এনোলাইজেবল H যেটা থাকবে সেটা sp3 কার্বনে থাকবে। যদি sp3 কার্বন না থাকে তাহলে এনোলাইজেবল H থাকবে না। তাহলে এখানে তো কোনো sp3 কার্বনই নেই, খালি CHO গ্রুপ আছে, CHO এর সাথে কানেক্টেড কোনো কার্বনই নেই, তাহলে 0। আর যদি এনোলাইজেবল H না থাকে তাহলে কোনো টটোমারিজম দেখাবে না। সেকেন্ড, আমি যদি এরকম লিখি CH3 CHO, কটা এনোলাইজেবল H? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 3টে এনোলাইজেবল H। তাহলে এখানে CHO এটা ফাংশনাল গ্রুপ, আর এর সঙ্গে কানেক্টেড sp3 কার্বন এটা, আর এর মধ্যে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 3টে এনোলাইজেবল H, তাহলে টটোমারিজম দেখাবে। থার্ড, CH3 CH2 CHO, কটা এনোলাইজেবল H? এনোলাইজেবল H দুটো। প্রথম কার্বনটাকে দেখতে হবে যেটা ডাইরেক্টলি কানেক্টেড sp2, তাহলে এখানে দুটো, তাহলে টটোমারিজম দেখাবে। CH3 C ডাবল বন্ডেড O CH3, কটা এনোলাইজেবল H?
ছটা, এখানকার তিনটে, এখানকার তিনটে, যারা সিওর সাথে কানেক্টেড আছে, তাহলে ছটা এনার্জেবল এইচ অটোমারিজম দেখাবে। CH3 CH2 C ডাবল বন্ডেড O CH3 কটা এনার্জেবল এইচ? ফটাফট অ্যান্সার দাও, কটা এনার্জেবল এইচ? পাঁচটা, তাহলে এখানকার তিনটে, এখানকার দুটো, পাঁচটা এনালাইজেবল এইচ, তাহলে অটোমারিজম দেখাবে। যদি একটাও এনালাইজেবল এইচ থাকে তাহলে অটোমারিজম দেখাবে। 6 নম্বর, CH3 CH2 C ডাবল বন্ডেড O CH2 CH3 কটা এনালাইজেবল এইচ? চারটে, তাহলে এখানকার দুটো, এখানকার দুটো, চারটে এনালাইজেবল এইচ, অটোমারিজম দেখাবে। পিএইচ ভালো করে দেখো, বেঞ্জিন রিং CHO কটা এনালাইজেবল এইচ? বেঞ্জিন রিং CHO কটা এনালাইজেবল এইচ? 0, কারণ এখানে কোনো sp3 কার্বনই নেই, 0, তাহলে অটোমারিজম দেখাবে না। তাহলে বেনজালডিহাইড অটোমারিজম দেখায় না। 8, যদি আমি এরকম লিখতাম PH CH2 CHO কটা এনালাইজেবল এইচ? তাহলে দুটো, তখন অটোমারিজম দেখাবে, এখানকার দুটো এনালাইজেবল এইচ। 9 নম্বর, আমি যদি লিখলাম PH C ডাবল বন্ডেড O PH কটা এনালাইজেবল এইচ? বেঞ্জোফেনন 0, অটোমারিজম দেখাবে না। 10, CH3 CH ডাবল বন্ড CH C ডাবল বন্ডেড O CH3 কটা এনালাইজেবল এইচ? কটা এনালাইজেবল এইচ? এটাতে তিনটে বলছে, দেখো এখানকার তিনটে, আর এই যে sp2 sp2 sp3, তাহলে এই তিনটেও ধরতে হবে তো, এই তিনটেকে তো ধরতেই হবে, আবার এই তিনটেকেও তো ধরতে হবে তো, কারণ এই তিনটে তো সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করছে না। সেকেন্ড কন্ডিশনটা কোথায় গেল রে, মুছে গেল কি করে? যাই হোক, সেকেন্ড কন্ডিশনটা এরকম sp2 sp2 sp3, তাহলে এটা ছটা এনালাইজেবল এইচ দেবে এবং অটোমারিজম দেখাবে। ব্যাপারটা বোঝা গেছে? লাস্টেরটা 10 নম্বরটা বুঝতে পেরেছো তো? 10 নম্বরটা বুঝতে পেরেছো কি পারোনি? 10 নম্বরটা বুঝতে পেরেছো কি পারোনি? কেন 10 নম্বরটা বুঝতে পারছো না? দেখো, এইটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ -m, তাহলে -m এর সঙ্গে প্রথমে কানেক্টেড sp2, তারপরে কানেক্টেড sp2, তারপরে sp3, তাহলে sp3 sp2 sp2 এরকম থাকলেও তো সেটাকে কনসিডার করা হয়, তাই না? তাহলে সেই হাইড্রোজেনগুলোকেও কনসিডার করতে হবে অ্যাজ এনোলাইজেবল এইচ, ওই জন্য 6টা হাইড্রোজেন হবে এখানে এনোলাইজেবল এইচ। 11 নম্বর, এনোলাইজেবল এইচ বলে ভালো। চারটে, অটোমারিজম দেখাবে। তাহলে এখানকার দুটো হাইড্রোজেন আর এখানকার দুটো হাইড্রোজেন, তাহলে এটা অটোমারিজম দেখাবে। 12 নম্বর, কটা এনোলাইজেবল এইচ বলবে ফটাফট, ফার্স্ট ফার্স্ট বলো, ফার্স্ট ফার্স্ট বলো। চারটে, অটোমারিজম দেখাবে। কারো কোনো অসুবিধা থাকলে বলবে। এনোলাইজেবল এইচ বলো, এনোলাইজেবল এইচ, এনোলাইজেবল এইচ 6টা, তাহলে এটা অটোমারিজম দেখাবে। পরেরটা দেখো, এনালাইজেবল এইচ বলো,
এনালাইজেবল এইচ 8টা টটোমারিজম দেখাবে। এনালাইজেবল এইচ বলো। এনালাইজেবল এইচ শাবনূর। এনালাইজেবল এইচ এখানে 0 হবে, কারণ কোনো sp3 কার্বন নেই, তাহলে 0 মানে টটোমারিজম দেখাবে না। তো এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখবে এরকম 4টে অপশন দিয়ে বলেছিল যে কোনটা টটোমারিজম দেখাবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেখাবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। আবার দেখো, এটাতে কটা এনালাইজেবল এইচ? মুজাহিদ বলছে 1। ভালো করে দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এই হাইড্রোজেনটা এমন একটা পজিশনে আছে, এটাকে আমরা বলি ব্রিজ হেড পজিশন। ব্রিজ হেড পজিশন। তো ব্রিজ হেড পজিশনে যদি কোনো হাইড্রোজেন থাকে, তাহলে এই হাইড্রোজেনটা এইখানে ডাবল বন্ড বানাতে পারে না। তাই জন্য এই ব্রিজ হেড পজিশনের হাইড্রোজেনটা এটা এনোলাইজেবল হয় না, নট এনোলাইজেবল। কেন? কারণ ব্রিজ হেড পজিশনের হাইড্রোজেনটা ডাবল বন্ড এখানে বানাতে পারবে না। এটা এনোল যখন বানাতে চাইবে তখন তো ডাবল বন্ড বানাতে হবে, সেই ডাবল বন্ড বানাতে পারবে না, তাহলে এই হাইড্রোজেনটাকে এনোলাইজেবল ধরা হবে না। এই হাইড্রোজেনটা এখানে আছে, sp3 কার্বনেই আছে, কিন্তু তবুও এটাকে এনোলাইজেবল ধরা হবে না। তো 0 এনোলাইজেবল এইচ টটোমারিজম দেখাবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি এই স্ট্রাকচারটাকে লিখি, দেখো এইটাতে এনোলাইজেবল এইচ কটা আছে, সেকেন্ডটাতে এনোলাইজেবল এইচ কটা আছে? 2টো, কারণ এখানকার হাইড্রোজেন দুটোকে ধরা হবে। এই দুটো এনোলাইজেবল এইচ হবে, কিন্তু এই হাইড্রোজেনটা এনোলাইজেবল এইচ হবে না। বোঝা গেল? এই দুটো হবে, তাহলে দুটো এনোলাইজেবল এইচ টটোমারিজম দেখাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কটা এনোলাইজেবল এইচ? পাঁচটা কি করে হলো? মুজাহিদ, পাঁচটা কোথায় পেলে? একটা স্যার ডাবল ওয়ান সিঙ্গেল ওয়ান ডাবল ওয়ান, ওখানে দুটো আছে, আর এবারে পাশে তিনটা আছে। কোথায় তিনটে পেলে? সি সি ডাবল ওয়ান ও এর পাশে, হ্যাঁ ওখানে এখানে স্যার দুটো তিনটে। না? দুটো, হ্যাঁ, ও সরি সরি। আর এখানকার দুটো ধরতে হবে। কেন? কারণ এটা হচ্ছে sp2 sp2 sp3, সিওর পরে sp2 sp2 sp3, তাহলে এটাকে ধরতে হবে। তাহলে টোটাল 4টে টটোমারিজম দেখাবে। বোঝা গেল? এই হাইড্রোজেন দুটোকে কিন্তু এনোলাইজেবল এইচ হিসেবে কনসিডার করতে হবে। সবাই এই জায়গাটাতে ভুল করে। 18 নম্বরটা দেখো, ডাবল বন্ড ও আছে আর এখানে ডাবল বন্ড আছে, টটোমারিজম দেখাবে কিনা, এনোলাইজেবল এইচ আছে কি নেই। সবাই শুধু প্রথমেই আলফা হাইড্রোজেনটাকে ভাবে যে এখানকার আলফা হাইড্রোজেন নেই, তাহলে হবে না, sp3 নয় তাহলে হবে না। কিন্তু এই হাইড্রোজেন দুটোকে টটোমারিজম এনোলাইজেবল এইচ বলা হবে কিনা, তাহলে এই দুটোকে এনোলাইজেবল এইচ বলা হবে, তাহলে দুটো এনোলাইজেবল এইচ আছে মানে টটোমারিজম দেখাবে। 19 নম্বর,
যদি আমি এটাকে এরকম লিখতাম, এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, এখানে ডাবল বন্ড, এবার কটা এনালাইজেবল এইচ? 19 নম্বরে একটা এনালাইজেবল এইচ আছেই এখনো, এখনো এখানে হাইড্রোজেন আছে না, তাহলে একটা এনালাইজেবল এইচ এখনো আছে, তাহলে টটোমারিজম দেখাবে। কিন্তু 20 নম্বরটা যখন চলে আসবে, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে এখানে ডাবল বন্ড ও, এবার দুটো মিথাইল দিয়েছি, এবার এনালাইজেবল এইচ এর সংখ্যা হচ্ছে 0, টটোমারিজম দেখাবে না। তাহলে কখন টটোমারিজম দেখাবে আর কখন টটোমারিজম দেখাবে না বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে এই অবধি বুঝতে? ঠিক আছে, তাহলে এখানে 20টা আমি ডিফারেন্ট এক্সাম্পল তোমাদের দেখালাম যে কোথায় টটোমারিজম হবে আর কোথায় টটোমারিজম হবে না। পরীক্ষাতে ম্যাক্সিমাম কোশ্চেন টটোমারিজম থেকে যেটা আসে, যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল শো টটোমারিজম, হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট শো টটোমারিজম, এই ধরনের কোশ্চেনই পাবে। একবার একটু সলভ করার চেষ্টা করবে, নর্মাল স্ট্রাকচারাল আইসোমারিজমের কোশ্চেন আশা করছি সবগুলোই করতে পারবে। নেক্সট ক্লাস আমরা এখান থেকে কন্টিনিউ করবো আবার। ওকে, তাহলে আজকে এখানেই এন্ড করছি। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? গ্রুপ ফলো করবে, অ্যাপ ফলো করবে, ক্লাসের লিংক অ্যাপে থাকবে, একবার করে খুলে দেখবে যে ক্লাস হবে কিনা। দুটো টাইমিং এর মধ্যে ক্লাস হবে, আইদার 3 PM অথবা 10 PM, এই দুটো টাইমের আগে একবার চেক করে দেখবে। ঠিক আছে, চলো।